আচ্ছা, আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি এমন একটা চাকরিতে আটকে আছেন যা আপনি মনে প্রাণে ঘৃণা করেন? কিংবা আপনি এমন কোনো সম্পর্কে আছেন যা আপনাকে প্রতিদিন একটু একটু করে শেষ করে দিচ্ছে? যখন কেউ আপনাকে এরকম দুরবস্থার কথা জিজ্ঞেস করে যে তুমি কেন এটা করছো, তখন আপনি হয়তো উত্তর দেন, আমার আর কোনো উপায় নেই, বা পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। আমরা সবাই জীবনের কোনো না কোনো মুহূর্তে এই কথাগুলো বলি, কিন্তু ফরাসি দার্শনিক জা পল সার্ত্রে যদি আজ আমাদের সামনে থাকতেন, তবে তিনি আমাদের দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দিতেন। তিনি হয়তো বলতেন, তুমি নিজেকে মিথ্যা বলছো, তোমার উপায় ঠিকই আছে, কিন্তু তুমি সেই উপায়ের দায়ভার নিতে ভয় পাচ্ছ। সার্ত্রে তার 1943 সালের বিখ্যাত গ্রন্থ বিং অ্যান্ড নাথিংনেসে মানুষের এই মানসিক অবস্থাকে একটি বিশেষ নাম দিয়েছেন, যেটি হলো ব্যাড ফেথ। বাংলা অর্থ করলে এর মানে দাঁড়ায় আত্মপ্রতারণা বা ভণ্ড বিশ্বাস বা কপট বিশ্বাস। আজ আমরা এই ভিডিওতে খুব সহজ ভাষায় বাস্তব জীবনের কিছু অসাধারণ উদাহরণ দিয়ে বুঝব সার্ত্রের এই ব্যাড ফেথ কি, কেন আমরা এর শিকার হই এবং কিভাবে আমরা এর থেকে মুক্তি পেতে পারি। ব্যাড ফেথ বুঝতে হলে আমাদেরকে প্রথমে সার্ত্রের দর্শনের মূল ভিত্তিটা বুঝতে হবে। সার্ত্রের মতে এক্সিস্টেন্স প্রিসিডস এসেন্স, অর্থাৎ অস্তিত্ব সারসত্তার পূর্বগামী। এর মানে কি আসলে? একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। একটি টেবিল বা স্মার্টফোন তৈরি করার আগে একজন কারিগর বা প্রকৌশলী মাথায় একটা আইডিয়া বা নকশা তৈরি করেন, অর্থাৎ বস্তুটির সারসত্তা তথা এসেন্স আগে আসে, তারপর বস্তুটি বাস্তবে তৈরি হয়, অর্থাৎ এক্সিস্টেন্স বা অস্তিত্বমান হয়। কিন্তু মানুষের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক উল্টো। আমরা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য বা খোদাই করা ভাগ্য নিয়ে পৃথিবীতে আসি না। আমরা প্রথমে জন্মাই, তথা আমাদের আগে এক্সিস্টেন্স হয়, এবং তারপর আমাদের প্রতিটি সিদ্ধান্ত, আমাদের প্রতিটি কাজ এবং আমাদের পছন্দের মাধ্যমে আমরা নিজেদের পরিচয় তথা এসেন্স তৈরি করি। সার্ত্রের মতে মানুষ জন্মগতভাবে সম্পূর্ণ স্বাধীন। এই স্বাধীনতা কোনো আশীর্বাদ নয়, বরং একটি ভারী বোঝা। তিনি বলেন, ম্যান ইজ কন্ডেমড টু বি ফ্রি, অর্থাৎ মানুষ স্বাধীন হতে বাধ্য বা অভিশপ্ত। কারণ আপনি যদি সম্পূর্ণ স্বাধীন হন, তবে আপনার জীবনের প্রতিটি ব্যর্থতা, প্রতিটি ভুলের সম্পূর্ণ দায়ভার আপনার নিজের। আর এই চরম সত্যের মুখোমুখি হতে মানুষ ভয় পায়। এই ভয় বা উদ্বেগ তথা অ্যাংজাইটি থেকেই জন্ম নেয় ব্যাড ফেথ। সহজ কথায় ব্যাড ফেথ হলো নিজের স্বাধীনতার সত্যকে অস্বীকার করে নিজেকে একটি জড়বস্তু বা সমাজ নির্ধারিত চরিত্রের মতো ভাবাকে বোঝায়। যখন আমরা নিজেদেরকে বোঝাই যে আমাদের কোনো চয়েস বা পছন্দ করার সুযোগ নেই, যখন আমরা নিজেদের ভেতরের সম্ভাবনাকে চেপে রেখে বলি আমি পরিস্থিতির শিকার, তখনই আমরা ব্যাড ফেথ বা আত্মপ্রতারণায় লিপ্ত হই। সার্ত্রে মানুষকে দুটি সত্তার সংমিশ্রণ হিসেবে দেখেছেন, এক ফ্যাক্টিসিটি ও দুই ট্রান্সেন্ডেন্স। ফ্যাক্টিসিটি হলো আমাদের জীবনের অবিনশ্বর বাস্তব তথ্য, যেমন আমার জন্ম কোথায় হয়েছে, আমার গায়ের রং কি, আমার অতীত ইতিহাস কি ইত্যাদি। এগুলো আমি পরিবর্তন করতে পারবো না। অপরদিকে ট্রান্সেন্ডেন্স হলো আমার চেতনা, আমার ভবিষ্যৎ সম্ভাবনা এবং আমার বেছে নেওয়ার স্বাধীনতা। ব্যাড ফেথ তখনই ঘটে যখন মানুষ এই দুটির যে কোনো একটিকে পুরোপুরি অস্বীকার করে। বেশিরভাগ সময় মানুষ নিজের ট্রান্সেন্ডেন্স বা স্বাধীনতাকে অস্বীকার করে এবং ফ্যাক্টিসিটি বা বর্তমান অবস্থাকেই তার একমাত্র সত্য বলে মেনে নেয়। ব্যাড ফেথ বোঝাতে সার্ত্রে তার বইয়ে একটি অসাধারণ উদাহরণ দিয়েছেন, যা দর্শনশাস্ত্রে আইকনিক হয়ে আছে। এটি হলো দ্য ক্যাফে ওয়েটারের উদাহরণ। ধরে নিন আপনি প্যারিসের একটি ক্যাফেতে বসে কফি খাচ্ছেন। আপনি লক্ষ্য করলেন সেখানকার একজন ওয়েটারকে। তার হাঁটা চলা অত্যন্ত দ্রুত। সে একটু বেশি ঝুঁকে কাস্টমারদেরকে অভিবাদন জানাচ্ছে। তার ট্রে ধরে রাখার ভঙ্গিটা একদম নিখুঁত। পাশাপাশি সে কাপটা টেবিলে রাখছেও অত্যন্ত নাটকীয়ভাবে। এক কথায় সে যেন একজন ওয়েটারের অভিনয় করছে।
সাত্রে বলছেন যে এই ওয়েটারটি আসলে ব্যাড ফেতে ভুগছে। কেন? কারণ সে নিজেকে একজন মুক্ত মানুষ হিসেবে ভাবছে না। সে ভাবছে সে কেবলই একজন ওয়েটার। সে তার জীবনের সব স্বাধীনতা ওই ওয়েটার চরিত্রের পেছনে লুকিয়ে ফেলেছে। সে নিজেকে বোঝাচ্ছে, সকালে ঘুম থেকে ওঠা, এই পোশাক পরা এবং মানুষের সেবা করাই আমার নিয়তি, আমার আর কোনো উপায় নেই। সে ভুলে যাচ্ছে যে সে চাইলে আগামীকালই এই চাকরিটা ছেড়ে দিতে পারে। হ্যাঁ, চাকরি ছাড়লে হয়তো তাকে অর্থনৈতিক সংকটে পড়তে হবে, কিন্তু সুযোগটা তার আছে। সে এই ঝুঁকি ও স্বাধীনতার ভয় থেকে বাঁচতে নিজেকে একটা রোবট বা জড়বস্তুতে রূপান্তর করেছে। কর্পোরেট দাসত্ব ও ব্যাড ফেথ। আজকের দিনে আমরা যারা চাকুরিজীবী আছি তারা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি ও অত্যন্ত বিরক্তি নিয়ে কর্মক্ষেত্রে যাই। আমরা আমাদের বসকে গালি দিই, কাজকে ঘৃণা করি, অবশ্যই মনে মনে। কিন্তু যখনই আমাদেরকে কেউ বলে, তুমি অন্য কিছু চেষ্টা করছো না কেন, আমরা তখন উত্তর দিই, আরে ভাই, কর্পোরেট লাইফটাই এমন, এখানে স্বপ্ন দেখার জায়গা নেই, লোন আছে, ফ্যামিলি আছে, তাই মুখ বুঝে সহ্য করতে হচ্ছে। এখানে আমরা ব্যাড ফেথের খপ্পরে পড়ে গেছি। লোন বা ফ্যামিলির দায়িত্ব থাকাটা বাস্তব তথা ফ্যাক্টিসিটি, কিন্তু নিজেকে পুরোপুরি অসহায় ভাবাটা মিথ্যা। আমরা আসলে চাকরি ছাড়ার পর যে অনিশ্চয়তা আসবে সেই ভয়টা পেতে চাচ্ছি না। তাই আমরা নিজের স্বাধীনতাকে বসের বা কোম্পানির ঘাড়ে চাপিয়ে দিয়ে নিজেকে সান্ত্বনা দিচ্ছি। বিষাক্ত সম্পর্ক, টক্সিক রিলেশনশিপ। আমরা অনেকে এমন সম্পর্কে বছরের পর বছর কাটিয়ে দিই যেখানে কোনো সম্মান বা ভালোবাসা নেই। আমরা বলি, আমি তাকে ছাড়া বাঁচব না, বা আমাদের ভাগ্যেই হয়তো এটা লেখা ছিল। সাত্রের দৃষ্টিতে এটি ব্যাড ফেথের চরম উদাহরণ। কোনো মানুষ অন্য কারো ভাগ্য নির্ধারণ করতে পারে না। সম্পর্ক টিকিয়ে রাখার সিদ্ধান্তটি আমরা প্রতিদিন নিজে নিচ্ছি, অথচ আমরা দোষ দিচ্ছি ভাগ্য বা ভালোবাসাকে। আমি তো এমনই অজুহাত। আমরা অনেক সময় বলি, আমি আসলে খুব রাগী মানুষ, ছোটবেলা থেকেই এমন, অথবা আমি একটু অলস, আমার দ্বারা এসব হবে না। এই কথাগুলোর মাধ্যমে আমরা নিজেদের একটা নির্দিষ্ট ছাঁচে ফেলে দিই। আমরা নিজেদের একটা জড়বস্তু তথা অবজেক্ট বানিয়ে ফেলি যার কোনো পরিবর্তন নেই। কিন্তু মানুষ কোনো পাথর নয় যে সে বদলাতে পারবে না। আমি এমনই বলাটা হলো পরিবর্তনের কষ্ট থেকে পালানোর একটি অজুহাত। এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ব্যাড ফেথ আর সাধারণ মিথ্যার মধ্যে তফাৎ কি? সাধারণ মিথ্যা হলো এখানে দুজন ব্যক্তি থাকে, একজন মিথ্যাবাদী, অন্যজন যাকে মিথ্যা বলা হচ্ছে। মিথ্যাবাদী সত্যটা খুব ভালো করেই জানে যে সে কেবল অন্যকে প্রতারিত করছে। যেমন, আপনি অফিসের অ্যাসাইনমেন্ট করেননি, কিন্তু বসকে বললেন যে আপনার বাসায় কারেন্ট ছিল না। আর ব্যাড ফেথ হলো এখানে কোনো দ্বিতীয় ব্যক্তি নেই, এখানে আপনি নিজেই মিথ্যাবাদী। আবার আপনি নিজেই সেই ব্যক্তি যাকে মিথ্যা বলা হচ্ছে। আপনি আপনার ভেতরের সত্যটা জানেন যে আপনি স্বাধীন, কিন্তু অবচেতনে আপনি নিজেই নিজের তৈরি করা মিথ্যা বিশ্বাসকে সত্য বলে মেনে নেন। এটি হলো আত্মপ্রতারণা। সাত্রে বলেছেন, স্বাধীনতার সাথে একটি গভীর মনস্তাত্ত্বিক যন্ত্রণা আসে, যাকে তিনি বলেছেন অ্যাঙ্গুইশ বা তীব্র উদ্বেগ। যখনই আপনি স্বীকার করবেন যে আপনি সম্পূর্ণ স্বাধীন, তখনই আপনার জীবনের প্রতিটি ব্যর্থতার জন্য আপনি অন্য কাউকে, যেমন আপনার বাবা মা, আপনার সমাজ, আপনার অর্থনীতি বা আপনার ভাগ্যকে দোষ দিতে পারবেন না। এই দায়বদ্ধতা অত্যন্ত ভয়ানক। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি পরীক্ষায় ফেল করেন এবং বলেন যে প্রশ্ন কঠিন হয়েছিল, তখন আপনার মন শান্তি পায়। কিন্তু আপনি যদি মেনে নেন যে আমি অলসতা করেছিলাম এবং পড়াশোনা ঠিকমতো করিনি, তখন সেই অপরাধ বোধ সহ্য করা কঠিন হয়ে পড়ে। ব্যাড ফেথ হলো একটি মানসিক সুরক্ষা কবচ তথা ডিফেন্স মেকানিজম, যা আমাদের এই তীব্র অপরাধ বোধ ও স্বাধীনতার ভয় থেকে বাঁচায়। সাত্রে ব্যাড ফেথ থেকে মুক্তির উপায় হিসেবে আমাদেরকে দিয়েছেন অথেন্টিসিটি বা খাঁটিত্ব এর ধারণা। অথেন্টিক বা খাঁটি মানুষ হওয়া মানে হলো নিজের জীবনের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নেওয়া। এর জন্য আমাদেরকে 3টি ধাপ অনুসরণ করতে হবে। 1. স্বীকৃতি তথা অ্যাকনলেজমেন্ট। প্রথমে স্বীকার করুন যে আপনি যা করছেন তা আপনার নিজের পছন্দে করছেন। আপনি যদি কোনো খারাপ চাকরিতেও থাকেন, তারপরও নিজেকে বলুন, আমি এই মুহূর্তে এই চাকরিতে আছি কারণ আমি এর মাঝে থাকা নিরাপত্তাকে পছন্দ করছি, কেউ আমাকে বাধ্য করেনি। এই একটি চিন্তা আপনাকে ভিকটিম মানসিকতা থেকে মুক্ত করবে।
2. অজুহাত বন্ধ করা, নো এক্সকিউজেস। আমার ভাগ্য খারাপ, পরিস্থিতি অনুকূলে নয়, এই ধরনের অজুহাত দেওয়া বন্ধ করতে হবে। পরিস্থিতি যেমনই হোক, সেই পরিস্থিতিতে আপনি কিভাবে প্রতিক্রিয়া করবেন সেই স্বাধীনতা আপনার সবসময় থাকে। 3. দায়বদ্ধতা তথা রেসপন্সিবিলিটি। আপনার সিদ্ধান্তের কারণে যে ফলাফলই আসুক না কেন, হোক তা ভালো বা মন্দ, তার পূর্ণ দায় নিজের বুক পেতে গ্রহণ করার নামই হলো অথেন্টিসিটি। এই পর্যায়ে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে মানুষ কি আসলে এতটা স্বাধীন? সবসময় সব পরিস্থিতিতে চাইলেও কি স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করা যায়? সাত্রে কি নিজেও সেটা তার জীবনে প্রয়োগ করতে পেরেছিলেন? আসুন এটা নিয়ে একটু আলাপ করা যাক। তাত্ত্বিকভাবে সাত্রে যে অসীম স্বাধীনতা এবং ব্যাড ফেথ বা কপট বিশ্বাসের কথা বলেছিলেন, তা বাস্তব জীবনে তিনি নিজেও নানাভাবে এর শিকার হয়েছিলেন এবং একই সাথে সারা জীবন এর বিরুদ্ধে এক ধরনের মরিয়া মনস্তাত্ত্বিক যুদ্ধও চালিয়ে গেছেন। সাত্রের বাস্তব জীবনের দুটি বড় অধ্যায়ে তার নিজের দর্শনের সাথে ব্যক্তিগত পরিস্থিতিজনক আচরণের মাঝে এক ধরনের বড় ফাঁক বা দ্বিচারিতা দেখা যায়, যা অস্তিত্বগতভাবেই ব্যাড ফেথ। সেটা হলো বুর্জোয়া বুদ্ধিজীবীর মুখোশ। সাত্রে পুঁজিবাদ, বুর্জোয়া সমাজ ব্যবস্থা এবং প্রাতিষ্ঠানিকতার তীব্র বিরোধী ছিলেন। তিনি নোবেল পুরস্কার পর্যন্ত প্রত্যাখ্যান করেছিলেন এই বলে যে কোনো প্রতিষ্ঠান যেন তাকে খাঁচায় বন্দি করতে না পারে। কিন্তু বাস্তবতা হলো তিনি নিজে প্যারিসের ক্যাফেতে বসে দামি কফি সিগারেট ফুঁকে যে বিলাসী বুদ্ধিবৃত্তিক জীবনযাপন করতেন, তা পুঁজিবাদী ফরাসি সমাজ ব্যবস্থারই একটি অংশ ছিল। শ্রমিক শ্রেণীর কথা মুখে বললেও তিনি জীবন কাটিয়েছেন অভিজাত ফরাসি বুদ্ধিজীবীদের বলয়ে। কমিউনিজম ও স্তালিনবাদের অন্ধ সমর্থন। 1950-এর দশকে সাত্রে সোভিয়েত ইউনিয়নের স্তালিনপন্থী সাম্যবাদকে তীব্রভাবে সমর্থন করেন, অথচ সেই সময়ে স্তালিনের গুলাগ তথা শ্রমশিবির এবং চরম দমনপীড়নের কথা আমরা সবাই জানি। সাত্রে মানব স্বাধীনতার কথা বললেও সোভিয়েতদের এই চরম স্বাধীনতা হরণকে আড়াল করতে চেয়েছিলেন তিনি এই অজুহাতে যে পুঁজিবাদকে হারাতে হলে এটাই একমাত্র পথ। এই যে পরিস্থিতির দোহাই দিয়ে অন্যের স্বৈরাচারকে সমর্থন করা, তা সাত্রের নিজের সংজ্ঞা অনুযায়ী এক ধরনের ব্যাড ফেথ বা সুবিধাবাদী নৈতিকতার ইঙ্গিত প্রদান করে। সাত্রে একজন মানুষ ছিলেন, তিনি কোনো দেবতা ছিলেন না যে তার কোনো খুঁত থাকবে না। আমাদেরকে তার এই ব্যাপারটিকে সেভাবেই দেখতে হবে। তিনি তার পরিস্থিতিগত কারণে ব্যাড ফেথের শিকার হলেও তিনি নিজের এই হিপোক্রেসি বা ব্যাড ফেথ সম্পর্কে প্রচণ্ড সচেতন ছিলেন। তিনি যেভাবে এর মোকাবেলা করেছিলেন তা অত্যন্ত শিক্ষণীয়। যেমন সাহিত্যকে অ্যাকশন বা হাতিয়ার বানানো, এঙ্গেজড লিটারেচার। সাত্রে বুঝতে পেরেছিলেন যে কেবল ড্রয়িং রুমে বসে কফি খাওয়া আর তত্ত্ব দেওয়া এক ধরনের নিষ্ক্রিয়তা বা ব্যাড ফেথ। তাই তিনি ধারণ করলেন লিটারেচার এঙ্গেজ বা প্রতিজ্ঞাবদ্ধ সাহিত্যের ধারণা। তিনি বললেন যে লেখকের কাজ শুধু শব্দ দিয়ে খেলা করা নয়, লেখককে সমাজের রাজনৈতিক ও সামাজিক লড়াইয়ে পক্ষ নিতে হবে। তিনি তার কলমকে আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে ফরাসি সরকারের অন্যায়ের বিরুদ্ধে ঢাল হিসেবে ব্যবহার করেন। তিনি রাজপথে নেমে পত্রিকা বিক্রি করেছেন, মিছিলে অংশ নিয়েছেন, যাতে করে নিজের বুদ্ধিবৃত্তিক আয়েশকে ভেঙে ফেলে দিয়ে কর্মে সেটাকে রূপান্তরিত করতে পারেন। নোবেল পুরস্কার প্রত্যাখ্যান। সাত্রে যখন 1964 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান, তখন তিনি তা সরাসরি প্রত্যাখ্যান করেন। তার যুক্তি ছিল এই যে একজন লেখক যদি নোবেল পুরস্কারের মতো একটি বিশাল পশ্চিমা প্রাতিষ্ঠানিক তকমা বা টাইটেল নিজের নামের পাশে যুক্ত করেন, তবে তিনি নিজেকে একটি অবজেক্ট বা জড়বস্তুতে রূপান্তরিত করে ফেলবেন। সমাজ তখন তাকে নোবেলজয়ী সাত্রে নামক একটি নির্দিষ্ট খাঁচায় বন্দী করে ফেলবে। এই তকমা এড়ানোর সিদ্ধান্তটি ছিল তার নিজের ব্যাড ফেথের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে বড় এবং দৃশ্যমান রাজনৈতিক মোকাবেলা। আমূল আত্মস্বীকৃতি বা আত্মজীবনী, দ্য ওয়ার্ডস। সাত্রে তার নিজের আত্মজীবনী লেমো দ্য ওয়ার্ডসে নিজের শৈশব, অহংকার এবং লেখক হিসেবে নিজের যে মেকি ইমেজ বা মুখোশ ছিল তা অত্যন্ত নিষ্ঠুরভাবে ব্যবচ্ছেদ করেছেন। তিনি নিজে স্বীকার করেছেন যে কিভাবে তিনি শব্দের আড়ালে এক ধরনের সুরক্ষার ভান তৈরি করেছিলেন। নিজের ভুল ও ভণ্ডামিকে এভাবে জনসমক্ষে উলঙ্গ করে দেওয়াটা ছিল তার নিজের আত্মপ্রতারণাকে পরাস্ত করার একটি সৎ মনস্তাত্ত্বিক প্রয়াস।
পরিশেষে আমরা বলতে পারি যে সাত্রে কোনো দেবদূত নন যে তিনি শতভাগ নিখুঁত হবেন ও তার মাঝে কোনো দ্বিচারিতা থাকবে না। তিনিও মানুষ, আর প্রতিটি মানুষের মাঝে থাকা মানসিক দ্বন্দ্বের মতো তারও দ্বন্দ্বগুলো ছিল অবস্থাভেদে। শতভাগ ব্যাড ফেথ থেকে মুক্ত হওয়া কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। তার মানে এই নয় যে ব্যাড ফেথকে আঁকড়ে ধরে বেড়াতে হবে সবসময়। ছাত্রের সার্থকতা হলো তিনি নিজের মুখোশটাকে কখনো চিরস্থায়ী হতে দেননি। তিনি যখনই বুঝতে পেরেছেন যে তিনি বৃত্তবন্দী হচ্ছেন, তখনই কোনো না কোনো বৈপ্লবিক সিদ্ধান্ত বা লেখা দিয়ে সেই বৃত্ত ভেঙে তিনি বেরিয়ে এসেছেন। তার অস্তিত্ববাদ হলো ব্যক্তি আগে অস্তিত্বশীল ও তারপর সে সক্রিয়ভাবে সত্তা নির্মাণ করে যাবে অনন্ত প্রচেষ্টার মধ্য দিয়ে। আর এই প্রচেষ্টার মাঝেই রয়েছে আমাদের ইচ্ছার স্বাধীনতা। অর্থাৎ আমরা হয়তো সম্পূর্ণ হতে পারবো না, কিন্তু পূর্ণতার দিকে আমাদের যে নিরন্তর প্রচেষ্টা ও ইচ্ছাশক্তির প্রয়োগ, এটাই আমাদেরকে ব্যাড ফেইথের বিরুদ্ধে সংগ্রামকে অবিরত রাখবে ও আমাদের মানব মর্যাদাকে সমুন্নত করবে।